বৈঠকের আগে বৈঠকে না, শনিবার বৈঠকে রাজি ছিলেন আন্দোলনকারীদের একাংশ। বৈঠকের পক্ষে সওয়াল করেন আন্দোলনকারী অনিকেত মাহাতো, কিন্তু কালীঘাটে যাওয়ার আগেই বৈঠকে না বসার সিদ্ধান্ত নেয় জুনিয়র ডাক্তারদের আরেকটি অংশ। তাদের ভূমিকায় প্রশ্ন, লাইভ স্ট্রিমিং এর দাবি নিয়ে টালবাহানার অভিযোগ। জুনিয়র ডাক্তারদের বৈঠকের অডিও ক্লিপ প্রকাশ কুণাল ঘোষের। পাল্টা জুনিয়র ডাক্তারদের দাবি, এসব আসলে আন্দোলন ভাঙার ষড়যন্ত্র। আবার বলি, তোমাদের চিঠিতেও কোথাও লাইভ স্ট্রিমিং এর কথা লেখা নেই, আমাদের চিঠিতেও লেখা নেই। বৃহস্পতিবারের পর শনিবার ফের ভেস্তে গিয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের বৈঠক। আবারও লাইভ স্ট্রিমিং নিয়ে জটিলতা। এই পরিস্থিতিতে রবিবার নয়া অডিও ক্লিপ প্রকাশ করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। অডিওয়ে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের কথোপকথন শোনা যাচ্ছে। শনিবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার আগে জুনিয়র ডাক্তাররা নিজেরা বৈঠক করেন। তারই অডিও ক্লিপ প্রকাশ্যে এনেছেন কুণাল ঘোষ। এতে স্পষ্ট, জুনিয়র ডাক্তারদের একাংশ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাজি ছিলেন না। সুপ্রিম কোর্ট মানে আমাদের এগেইনস্ট একটা স্টেপ নেবে, সেটাতে মাস থাকবে কি থাকবে না, তাহলে প্রসিডিউর ডিপেন্ড করতে পারবে। এই অর্থে যে আমরা আলোচনার জায়গা খোলা রেখেছি, আলোচনা আমরা করছি, আমাদের এখনো দাবি দেওয়া মেটেনি, আপনি আমাদেরকে সময় দিন। এবার মাস কি এটা বোঝে যে কপিল সিবাল আজকে মুখ্যমন্ত্রীর আসা পরপর আগের 3টে মেল লেখা, এগুলো সব সুপ্রিম কোর্টে বলে দিয়েছে। 23 জন মৃত্যু হয়েছে, সেই 30 জনকে বাড়ির লোক থেকে 2 লাখ টাকা করে মুখ্যমন্ত্রী দিয়েছে, এবং তার ব্যাগ থেকে কোনো অ্যাসিউরেন্স নিয়ে সে সুপ্রিম কোর্টে প্রডিউস করবে না, তুই জানিস? সেই সবই আমি তোকে, এই যতগুলো ছেলে শাস্তি হবে সব দায়িত্ব তোকে নিতে হবে। কেন নিতে হবে? কেন নিতে হবে না? তুই তো আলোচনা জায়গায় ভেবে রেখিস, তাহলে তুই যদি না যাস, প্রশ্ন নয়, তাহলে আমি দেখেছি কেন? আমাদের তরফ থেকে একটা মোরাল এন্ড এথিক্যাল রেসিপ্রোকেশন। হ্যাঁ, অবশ্যই আমার তাই মনে হয়। লাইভ টেলিকাস্টে আটকে দেবো পুরো জিনিস না। রবিবার এই অডিও ক্লিপ পোস্ট করে কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় সরব হন। এই অডিও তাদের মধ্যেকার আলোচনা। এই অডিও প্রমাণ করে দিচ্ছে মুখ্যমন্ত্রীর বাড়ি যাওয়ার আগেই একটা অংশ ঠিক করে গেছিলেন যে আলোচনা যাতে ফলপ্রসূ না হয়, সেইরকম একটা ইঙ্গিত এই অডিও থেকে উঠে আসছে। কুণাল ঘোষের পোস্ট করা অডিওতে আন্দোলনকারী চিকিৎসক অনিকেত মাহাতোর গলা শোনা গিয়েছে। তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পক্ষে সওয়াল করেন, যা মানতে চায়নি জুনিয়র ডাক্তারদের একাংশ। অডিও ক্লিপটা আমিও শুনেছি, গলাটা আমারই এবং আমাদের জিবিরই একটা আলোচনার অংশ। মতানৈক্য মেটানোর জন্য একটা জায়গায় ইউনিফর্ম জায়গায় আসার জন্য এই মিটিংগুলো, জেনারেল বডি মিটিংগুলো ডাকা হয়। স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের মঞ্চ। শনিবার আচমকা সেখানে যান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি, আমি আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি। এরপর দুপক্ষের সহমতের ভিত্তিতে কালীঘাটে বৈঠকের সিদ্ধান্ত হয়। আমরা টোটালটাই রেকর্ড করে রাখছি এবং তোমাদের শেয়ার করবো আমরা মিনিটস। আমি তোমাদের অনুরোধ করবো, তোমরা এসো, যদি মিটিং করতে ইচ্ছে না করে তোমরা একটা চা খেয়ে যাও। এর আগে বৃহস্পতিবার নবান্নে আন্দোলনকারীদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের আয়োজন করা হয়। সেদিনও লাইভ স্ট্রিমিং ইস্যুতে বৈঠক হয়নি। শনিবার ফের একই ছবি, এবার কালীঘাট। এদিন আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে ঘরে ঢুকে যান মুখ্যমন্ত্রী। তখন রাত 8:17। এর 43 মিনিট পরে লাইভ স্ট্রিমিং ছাড়া ভিডিওগ্রাফির শর্ত ছাড়া বৈঠকে রাজি হন চিকিৎসকেরা। তখন রাত 9টা। মাননীয় মুখ্যমন্ত্রী অপেক্ষা করলেন 6টা থেকে 9টা। 8টা নাগাদ মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজে বেরিয়ে এসেছেন এবং তার বাড়ির দরজার সামনে তখন তিনি নিজেও হাত জোর করে বলেছেন যে আসুন কথা বলুন। যদি কথা বলতে নাও চান, আলোচনা না চান, তাহলে এক কাপ চা খেয়ে চলে যাবেন। কিন্তু 8টার পরেও 9টা অবধি কেউ কিছু তার উত্তরে বলেননি। সবাই যখন আধিকারিকরা এবং তার সাথে আমিও যখন আমরা বেরোতে যাচ্ছি, ওদের বলে যে আমরা বেরিয়ে যাচ্ছি, তখন ওরা মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করবেন বলে বললেন। তাহলে তারা যখন বলবেন তখনই সরকারকে রেডি থাকতে হবে কথা বলার জন্য। এটা যেন মনে হলো এরকমই একটা কোনো ব্যাপার। শনিবার রাতে শেষমেশ আর বৈঠক হয়নি। এরপর রবিবার সকালে কুণালের পোস্ট, জুনিয়র ডাক্তারদের বৈঠকের অডিও প্রকাশ। জুনিয়র ডক্টরদের মধ্যে একাংশই চাইছেন এই কর্মবিরতি বা অচলাবস্থা কাটিয়ে প্রতিবাদ থাকুক, আন্দোলন থাকুক, কিন্তু কাজ শুরু করতে। আর জুনিয়র ডাক্তারদের মধ্যে একটা অংশ এই আলোচনাটা যাতে ফলপ্রসূ হয়, তারা সেটা চাইছিলেন না।
আমাদের এখানকারই বিভিন্ন অডিও শোনা যাচ্ছে, বিভিন্ন রকম বৈঠক হয়েছে, তার মধ্যে কোনো একটা জায়গা থেকে সেটা তুলে ধরা হয়েছে। তারা আন্দোলনটাকে ভাঙতে চাইছে, তারা ষড়যন্ত্র করছে, শেষ মোমেন্টে একটা মরিয়া চেষ্টা চালাচ্ছে এই আন্দোলনটাকে ভেঙে দেওয়ার জন্য। নিউজ 18 বাংলা। শনিবার দুপুর 1টা স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধর্নাস্থলে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতে বৈঠকের যে সম্ভাবনা তৈরি হয়েছিল রাতেই তা ভেস্তে যায়। আমি আবার বলি, তোমাদের চিঠিতে কোথাও লাইভ স্ট্রিমিং এর কথা লেখা নেই, আমাদের চিঠিতেও লেখা নেই। আবারও লাইভ স্ট্রিমিং নিয়ে জটিলতা। বৃহস্পতিবারের পর শনিবার ফের ভেস্তে গিয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের বৈঠক। তার আগে বরফ গলার সম্ভাবনা তৈরি হয় শনিবার দুপুরে। এদিন দুপুর 1টা আচমকা জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চে মুখ্যমন্ত্রী। আমরা যেটা বারবার বলছি সেটা হচ্ছে এটাই, যে জায়গা থেকে উনি ডাকবেন আলোচনার জন্য আমরা সেই মুহূর্তে তোমাদের চিঠিতে কোথাও লাইভ স্ট্রিমিং এর কথা লেখা নেই, প্লিজ এসে তোমরা। আমি তোমাদের অনুরোধ করবো, তোমরা এসো। যদি মিটিং করতে ইচ্ছে না করে তোমরা একটু চাপ দিয়ে দাও। ভিডিওগ্রাফির ফুল প্রসেসটা যাতে আমরাও করতে পারি, দ্বিপাক্ষিক একটা যাতে ভিডিওগ্রাফির ব্যবস্থা হয়, সেই কথাটা আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করি। আমরা 36 দিন বসে আছি ম্যাম, আমরা 36 দিন বসে আছি। আমরা নিজেদের 5 দফা দাবি নিয়ে ডিসকাস করছিলাম ম্যাডাম নিজে এসেছেন, আমরা তাহলে এখানে বসে থাকছি না। কিন্তু জট কাটেনি, শেষমেশ ভেস্তে যায় বৈঠক। তখন ফের ধর্ণা মঞ্চের দিকে রওনা দেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। নিউজ 18 বাংলা। ফের চিকিৎসকদের বৈঠকে বসার প্রস্তাব। এবার বৈঠকে বসার প্রস্তাব বিধাননগর কমিশনারেটের। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইলেও ব্যবস্থার প্রস্তাব, তবে লিখিত প্রস্তাব পাননি বলে দাবি আন্দোলনকারীদের। কি বক্তব্য আন্দোলনকারীদের জানবো, অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, ইতিমধ্যে বিধাননগর পুলিশের পক্ষ থেকে আন্দোলনকারী যে চিকিৎসক তাকে নতুন করে কিন্তু আবার প্রস্তাব দেওয়া হচ্ছে, যদি তারা একেবারে মনে করে যে মুখ্যমন্ত্রীর সঙ্গে বা একেবারে একটি বৈঠকে বসার জন্য প্রস্তুত, তাহলে কিন্তু পুলিশের পক্ষ থেকে সেই ব্যবস্থা করা হবে, কথা বলা হবে। যদিও এই বিষয়ে যে সিনিয়র চিকিৎসক থেকে শুরু করে যারা জুনিয়র চিকিৎসক আন্দোলন করে তাদের সঙ্গে বিধাননগর পুলিশের উচ্চপদস্থ আধিকারিক তারা ইতিমধ্যে এই প্রস্তাব দিয়েছেন, কিন্তু একেবারে যারা আন্দোলন চিকিৎসক রয়েছে অনিকেত মাহাতো থেকে শুরু করে তারা জানাচ্ছে যে তাদের কাছে কিন্তু কোন রকম এইভাবে প্রস্তাব তাদের আসেনি।
বা তারা কিন্তু মৌখিক কোনো প্রস্তাব নয়, লিখিত আকারে কোনো প্রস্তাব তাদের কাছে আসেনি, কিন্তু একেবারে পুলিশের পক্ষ থেকে এই প্রস্তাব ইতিমধ্যে যারা চিকিৎসক তাদেরকে দেওয়া হয়েছে, যারা আন্দোলন করছে তারা চাইলে তাদেরকে ইতিমধ্যেই কিন্তু একেবারে একটি আলোচনার মাধ্যমে যে বৈঠক, সেই বৈঠকের ব্যবস্থা করবে, সেখানে প্রয়োজনে মুখ্যমন্ত্রী থাকবেন এমনটাও কিন্তু আশ্বস্ত করা হয়েছে। যদি একেবারে সবুজ সংকেত দেওয়া হয় যে চিকিৎসকদের পক্ষ থেকে, তারপরেই পুলিশের পক্ষ থেকে কিন্তু ব্যবস্থা করা হবে। যদিও আন্দোলন চিকিৎসক তারা কিন্তু জানাচ্ছে এখনো পর্যন্ত কিন্তু তারা কোনো রকম এরকম মেল বা কোনো কিছু একেবারে তাদেরকে জানানো হয়নি বলে এমনটাই দাবি কিন্তু নাকচ করছে, কিন্তু পুলিশের পক্ষ থেকে বারবার তারা জানাচ্ছে তাদের সঙ্গে ইতিমধ্যেই প্রস্তাব দেওয়া হয়েছে বৈঠকের জন্য, তারা বৈঠকে বসতে সমস্ত রকম ব্যবস্থা করা হবে। বেশ, সময়ের অভাবের জন্য যেমন আগের দিন মিটিং ভেস্তে গেল বলে তারা জানিয়েছিল, সেরকম যেন না হয়, সময় নিয়ে তারা আমাদেরকে জানাক। আমরা যে মেল অফিসিয়াল যে বার্তা আসবে সেই বার্তা দেখে সম্মিলিত জবি মিটিং করে আমরা সিদ্ধান্ত নিয়ে জানাবো। আমাদের দিক থেকে কোনো যোগাযোগ করা পুলিশের পক্ষ থেকে করা হয়নি। ষড়যন্ত্রের জালে অধ্যক্ষ ওসি, মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনে বৃহত্তর ষড়যন্ত্র, জড়িত আরজি করে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার অপসারিত ওসি অভিজিৎ মণ্ডল। আদালতে সওয়াল সিবিআই এর। নাইট ডিউটিতে মহিলা চিকিৎসককে ধর্ষণ খুন, আরজি করের ঘটনায় তোলপাড়, তদন্তে সিবিআই। শনিবার টালা থানার অপসারিত ওসিকে গ্রেফতার করে কেন্দ্রীয় এজেন্সি। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও গ্রেফতার করা হয়। এই দুজনকে রবিবার শিয়ালদা কোর্টে তোলা হয়, সেই সময় তাদের জুতো দেখানো হয়। এদিন শুনানিতে সিবিআই এর আইনজীবী দীপক পরিয়া বলেন, কল লিস্টে দেখা গিয়েছে সন্দীপ ঘোষের সঙ্গে অনবরত যোগাযোগ রেখেছিলেন অভিজিৎ মণ্ডল। অভিজিৎ একজন পুলিশ অফিসার, সব নিয়ম জানেন। ধর্ষণ এবং খুনের মামলায় যতটা সতর্ক থাকা উচিত ছিল সেটা তিনি ছিলেন না, তার কর্তব্যে গাফিলতি ছিল। সকাল 10টায় ঘটনার কথা জানা যায়, 1 ঘন্টা পর তিনি ঘটনাস্থলে পৌঁছন। চিকিৎসক জানান নির্যাতিতার মৃত্যু হয়েছে, তারপরেও অচৈতন্য অবস্থায় উদ্ধার হয় বলে অভিযোগ দায়ের করে পুলিশ। রাত 11:30টায় এফআইআর হয়, দেহ উদ্ধারের 14 ঘন্টা পর অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়, তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে। বিচারক পামেলা গুপ্ত জানতে চান ওসির বিরুদ্ধে কি অভিযোগ। সিবিআই আইনজীবী বলেন, ষড়যন্ত্র, প্রমাণ লোপাট, দেরিতে এফআইআর, কর্তব্যে গাফিলতির মতো অভিযোগ রয়েছে। মহিলাদের বিরুদ্ধে অপরাধের বিষয়ে ভালো করে জানা উচিত ছিল ওসির, কিন্তু পুলিশ হিসেবে সঠিক তদন্ত করেননি। ঘটনাস্থল থেকে ফুটপ্রিন্ট, ফিঙ্গারপ্রিন্ট উঠাও উনি তদন্ত প্রক্রিয়া মেনে চলেননি। এরপর শিয়ালদা কোর্টের বার অ্যাসোসিয়েশনের আইনজীবী বলেন, ওসি মূল অপরাধী, আমাদের তরফে বলে দিলাম, মুভ করবেন না। অভিজিৎ মণ্ডলের আইনজীবী অয়ন ভট্টাচার্য বলেন, উনি পুলিশ অফিসার, তার বিরুদ্ধে সিবিআই কি এমন পেল যে গ্রেফতার করা হলো? মেমো অফ অ্যারেস্টে রিলেটিভের সই নেই, আমি গ্রাউন্ড অফ অ্যারেস্ট দেখতে পাইনি। সিবিআই এর আইনজীবী বলছেন, উনি মূল অভিযুক্ত নন, বৃহত্তর ষড়যন্ত্রের জন্য গ্রেফতার। টালা থানার ওসির জন্য জামিনের আবেদন করলাম, যে কোনো শর্তে জামিনের আবেদন। সিবিআই এর আইনজীবী বলেন, পুলিশ ও সিবিআই এর মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, পুলিশ বলেই তাকে গ্রেফতার করা হয়েছে এমন নয়, সন্দেহভাজন বলে তাকে গ্রেফতার করা হয়েছে। গত 9ই আগস্ট আরজি করে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়, ধর্ষণ খুনের অভিযোগে শুরু হয় তদন্ত। উঠে আসে আরজি করেন নানা দুর্নীতির অভিযোগ। এই দুর্নীতির মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআই, তারপর ফের গ্রেফতার, এবার ধর্ষণ খুনের মামলায়। পাশাপাশি গ্রেফতার করা হয়েছে টালা থানার অপসারিত ওসি অভিজিৎ মণ্ডলকে। এই দুজনকেই 17ই সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। অর্পিতা হাজরা, নিউজ 18 বাংলা। আরজি করে ধর্ষণ খুন, এই মূল মামলায় গ্রেফতার করা হয়েছে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে। একজন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ, আরেকজন টালা থানার প্রাক্তন ওসি। ধর্ষণ খুনের মামলায় সিবিআই তাদের গ্রেফতার করলেও মূল অপরাধেই তারা অভিযুক্ত নন, অর্থাৎ এখনো পর্যন্ত ধর্ষণ খুনে গ্রেফতার সেই একজন সঞ্জয় রায়। আরজি করে ধর্ষণ খুনের মামলায় দুজনকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার অপসারিত ওসি
অভিজিৎ মণ্ডল। ধর্ষণ খুনের মামলায় গ্রেফতার, কিন্তু ধর্ষণ খুনের অভিযোগ নেই। সিবিআই ধারা দিয়েছে তথ্য প্রমাণ লোপাট, ষড়যন্ত্র এবং কর্তব্যে গাফিলতির। সন্দীপ ঘোষের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 2টি ধারায় মামলা রুজু করেছে কেন্দ্রীয় এজেন্সি। 61 নম্বর ধারায় অপরাধমূলক ষড়যন্ত্র এবং 238 নম্বর ধারায় তথ্য প্রমাণ লোপাট। টালা থানার অপসারিত ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধেও সিবিআইয়ের একই অভিযোগ, অপরাধমূলক ষড়যন্ত্র, তথ্য প্রমাণ লোপাট এবং 199 ধারায় কর্তব্যে গাফিলতি। রবিবার সন্দীপ এবং অভিজিৎকে শিয়ালদা কোর্টে তোলা হয়। সেখানে সিবিআইয়ের আইনজীবী বলেন, টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল মূল অভিযুক্ত নন, তবে সন্দীপ ঘোষের সঙ্গে যোগসাজশ ও বৃহত্তর ষড়যন্ত্রে জড়িত। গত 9ই আগস্ট আরজি করে মহিলার দেহ উদ্ধার হয়। সেদিনই ধর্ষণ খুনের অভিযোগে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে পুলিশ। এরপরে 13ই আগস্ট কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্তভার পায়। এখনো পর্যন্ত আরজি করের মূল মামলায় একমাত্র গ্রেফতার সঞ্জয় রায়। তাকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। এরপর সিবিআই গ্রেফতার করল দুজনকে। তবে এই দুজনের কারো বিরুদ্ধেই সরাসরি ধর্ষণ খুনের অভিযোগ নেই। সিবিআইয়ের নথিতেই তা স্পষ্ট। নিউজ 18 বাংলা।